একটা ভাঙা চেয়ার, এক কাপ ঠান্ডা চা, আর একটা মানুষ যে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। রাত 3টে বাজে, বিদ্যুৎ নেই। মোমবাতির এক টুকরো আলো আরিফ হোসেনের মুখে পড়েছে। অর্ধেকটা আলো, অর্ধেকটা অন্ধকার, ঠিক যেন তার ভাঙাচোরা জীবনটাই। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কাল সকালে সব শেষ। স্বপ্ন না, লড়াই না, আর কিছুই না। কিন্তু যে রাতটাকে সে ভেবেছিল শেষ রাত, সেটাই আসলে ছিল তার নতুন শুরুর রাত। পুরো গল্পটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানাও বাংলাদেশের কোন জেলা বা ইন্ডিয়ার অথবা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের গল্পটি দেখছো। চলো শুরু করা যাক। আরিফের বাবা ছিলেন একজন রিকশা চালক। নারায়ণগঞ্জের একটা ছোট্ট গলিতে তাদের বাস। সেই গলিতে সূর্যের আলো ঠিক মতো পড়ে না। দুই পাশে বাড়ি এত কাছে যে মাঝখানে শুধু একটা সরু ফালি আকাশ দেখা যায়। আরিফ ছোটবেলায় সেই ফালি আকাশের দিকে তাকিয়ে ভাবত, পুরো আকাশটা কেমন হয়, বড় হলে দেখবে। মা দিন রাত মানুষের বাড়িতে কাজ করতেন। সকাল 7টায় বের হতেন, ফিরতেন রাত 8টার পর। ফিরে এসে ক্লান্ত শরীরে রান্না করতেন, ঘর গোছাতেন, তারপর মাদুরে শুয়ে পড়তেন। আরিফ কখনো মাকে বিশ্রাম নিতে দেখেনি। আরিফ ছোটবেলা থেকেই দেখে এসেছে, কষ্ট মানে শুধু পেটের ক্ষুধা না, কষ্ট মানে অন্যের সামনে মাথা নত করে থাকা। পাড়ার বড়লোক বাড়িতে মা কাজ করতেন। সেই বাড়ির ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরে মায়ের সাথে কথা বলতো না, যেন মা একটা আসবাব। আরিফ একবার দেখেছিল সেই বাড়ির গৃহকর্ত্রী মাকে ডেকে বলছেন, আরেকটু ভালো করে মুছবে তো, এই কি কাজ হলো? মা মাথা নিচু করে বলেছিলেন, জি আপা। আরিফের সেদিন মনে হয়েছিল বুকের ভেতরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ক্লাস 5-এ পড়ার সময় একবার বার্ষিক পরীক্ষার ফি দিতে পারেনি, মাত্র 100 টাকা। কিন্তু সেই মাসে বাবার রিকশা ভেঙে গিয়েছিল, মেরামতে সব টাকা চলে গিয়েছিল। হেডমাস্টার সাহেব সবার সামনে বলেছিলেন, তোমার মতো গরিবের পোলার এত বড় স্বপ্ন দেখা ঠিক না। সেদিন ক্লাসের সবাই হেসেছিল। আরিফ চুপ করে দাঁড়িয়েছিল, কাঁদেনি, কারণ সে ঠিক করে দেখেছিল কোনোদিন কারো সামনে কাঁদবে না। সেই কথাটা এখনো তার বুকে গেঁথে আছে, একটা কাঁটার মতো। কিন্তু সেই কাঁটাই তাকে সামনে এগিয়ে দিয়েছে বারবার। কিন্তু আরিফ হাল ছাড়েনি। মেধাবৃত্তি পেয়ে পড়েছে, রাতে কুপির আলোয় পড়েছে যখন বিদ্যুৎ থাকতো না। পরীক্ষায় সবার আগে খাতা জমা দিয়েছে, কারণ সে সব উত্তর পারত। শিক্ষকরা বলতেন, এই ছেলেটার মাথা আছে। আরিফ সেই কথাগুলো বুকে রেখে দিত। টিউশনি করে নিজের খরচ চালিয়েছে। ঢাকা এসেছে স্বপ্ন নিয়ে, একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, বড় কোম্পানিতে চাকরি করবে। মাকে আর কারো বাড়িতে কাজ করতে দেবে না, বাবার রিকশা চালানো বন্ধ হবে। কিন্তু ঢাকা শহরটা স্বপ্নের চেয়ে অনেক বেশি নির্দয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শুরু হয়েছিল আসল লড়াই। মেসে থাকে, মাসে 3000 টাকা ভাড়া। ঘরটা এত ছোট যে দুজন মানুষ পাশাপাশি দাঁড়ালে কোনোই লেগে যায়। দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, বাথরুমে সবসময় পানি জমে থাকে। খাওয়া দাওয়া মিলিয়ে আরও 3000। কিন্তু আয় কত? দুটো টিউশনি থেকে 4000। মাঝে মাঝে মা পাঠান 500-1000 টাকা, যেটা সংসার থেকে বাঁচিয়ে পাঠান, নিজে কম খেয়ে, নিজের কাপড় না কিনে। সেই টাকা নিতে আরিফের বুকটা ভেঙে যায়। প্রতিবার মানি অর্ডার পেলে সে টাকাটা হাতে নিয়ে একটু চুপ করে থাকে, তারপর মনে মনে বলে, একদিন সুদে আসলে ফিরিয়ে দেব। প্রথম বছরটা কোনো মতে কেটে গেল। দ্বিতীয় বছরে একটা বড় ধাক্কা এলো। একটা টিউশনি চলে গেল, কারণ বাচ্চাটার রেজাল্ট ভালো হয়নি। সত্যি কথা হলো, বাচ্চাটা একদমই পড়তো না, মোবাইলে গেম খেলতো, পড়তে বললে ঘুমিয়ে পড়তো। কিন্তু দোষ পড়ল আরিফের ওপর। বাচ্চার মা বললেন, তুমি ঠিকমতো পড়াতে পারো না। আরিফ কথা বলতে পারেনি, কারণ সে জানতো কথা বললে টাকাটাও পাবে না। চুপ করে বের হয়ে এসেছিল। সেই মাসে মেসের ভাড়া দিতে পারেনি। মেস মালিক রাতে তালা দিয়ে দিয়েছিল ঘরে। রাকিবের রুমে মেঝেতে ঘুমিয়েছিল 3 রাত। রাকিব কিছু জিজ্ঞেস করেনি, শুধু একটা চাদর দিয়েছিল। তৃতীয় বছরে সে একটা ফ্রিল্যান্সিং কোর্স করল, নিজের জমানো টাকায়। 3 মাস তিল তিল করে বাঁচানো 8000 টাকা। ভাবল এটা থেকে আয় হবে, কিন্তু প্রথম 3 মাস একটা কাজও পেল না। প্রতিদিন বিড করে, অপেক্ষা করে, আর রিজেকশন দেখে। কম্পিউটার নেই নিজের। সাইবার ক্যাফে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ শিখত, ঘন্টায় 20 টাকা দিয়ে। পকেটে যখন টাকা থাকতো না, বন্ধু রাকিব কিংবা সুমনের কাছ থেকে ধার নিত। রাকিব একবার বলেছিল, আরিফ তুই এত কষ্ট করছিস কেন, একটা সহজ কাজ দেখ না। আরিফ হেসে বলেছিল, সহজ কাজ করলে সহজ জীবন পাবো, আমি সেটা চাই না।
চতুর্থ বছরে এসে সে প্রথম একটা কাজ পেল। 500 টাকার একটা লোগো ডিজাইনের কাজ। রাত জেগে কাজ করলো, 5টা ভার্সন বানালো, ক্লায়েন্টকে পাঠালো। ক্লায়েন্ট খুশি হয়ে বলল, ভালো কাজ। সেই 500 টাকা পেয়ে সে সেদিন রাতে কেঁদেছিল, একা ঘরে বসে। কারণ এই 500 টাকা শুধু 500 টাকা না, এটা প্রমাণ যে সে পারে, নিজের পরিশ্রমের প্রথম টাকা। সেই রাতে মাকে ফোন করে বলেছিল, মা আমি পারবো। কিন্তু জীবন যেন সেটা মেনে নিতে চায় না। চতুর্থ বছরের পরীক্ষার আগে বাবা অসুস্থ হয়ে পড়লেন। বুকে ব্যথা শুরু হয়েছিল কদিন ধরে। রিক্সা চালাতে চালাতে একদিন হঠাৎ পড়ে গেলেন রাস্তায়। পাশের মানুষজন হাসপাতালে নিয়ে গেল। হার্টে সমস্যা, হাসপাতালে ভর্তি। আরিফ ঢাকা ছেড়ে নারায়ণগঞ্জ ছুটল। হাসপাতালে গিয়ে দেখল বাবা বিছানায় শুয়ে আছেন, মুখে অক্সিজেন মাস্ক। সেই মানুষটা যিনি সারা জীবন রিক্সা চালিয়েছেন, রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, কখনো কাউকে বলেননি শরীর খারাপ, তিনি আজ বিছানায় অসহায়। আরিফের গলা শুকিয়ে গেল। হাসপাতালের বিল, ওষুধ, পরীক্ষা সব মিলিয়ে 50,000 টাকার ব্যবস্থা করতে হবে। কোথায় পাবে এত টাকা? সে প্রথমে বন্ধুদের কাছে চাইল। রাকিব 10,000 দিল নিজের জমানো টাকা থেকে, সুমন 5,000, আর এক বন্ধু জিহাদ 2,000। বাকি টাকার জন্য সে একটা মহাজনের কাছে গেল। মহাজন টাকা দিলেন, কিন্তু শর্ত দিলেন প্রতি মাসে 5,000 টাকা সুদ। আরিফ রাজি হলো, কারণ তখন শর্ত মানার অবস্থা, না মানার অবস্থা নেই। সেই টাকায় বাবার চিকিৎসা হলো। বাবা সুস্থ হলেন, কিন্তু আরিফের পরীক্ষা মিস হয়ে গেল। 1 বছর পিছিয়ে পড়ল। যে বন্ধুরা একসাথে শুরু করেছিল তারা গ্র্যাজুয়েট হয়ে চাকরিতে ঢুকে গেল। ফেসবুকে পোস্ট দেয়, প্রথম বেতন পেলাম। আর আরিফ আবার শুরু থেকে। সেই রাতগুলোতে সে ফেসবুক বন্ধ করে দিয়েছিল, কারণ দেখলে কষ্ট হতো। সেই রাতে মোমবাতির আলোয় আরিফ তার ডায়েরিতে লিখেছিল, আর পারছি না। কলমটা রেখে দিয়ে সে জানালার দিকে তাকিয়েছিল। পাশের বাড়ির হাসির শব্দ তখনও আসছিল। কোনো এক পরিবার একসাথে বসে খাচ্ছে, গল্প করছে। কত সহজ জীবন। হঠাৎ তার ফোনটা বাজল, মায়ের ফোন। বাবা, ঘুমাওনি? না মা। কি হয়েছে রে? গলা এত ভারী কেন? আরিফ কিছু বলতে পারল না, গলা আটকে গেল। বলতে গেলে কান্না বেরিয়ে আসবে। মা একটু চুপ থেকে বললেন, বাবা, তোর বাবারে একদিন জিগাইছিলাম, এত কষ্ট করো, ভয় লাগে না? তোর বাবা কি কইছিল জানোস? কইছিল কষ্টের পরে সুখ আসেই, প্রকৃতির নিয়ম এটা, রাতের পরে যেমন দিন আসে। মা আরেকটু থেমে বললেন, তোর বাবা বেশি পড়ালেখা জানে না, কিন্তু এই কথাটা সে বোঝে। আরিফ চোখ বন্ধ করল। মায়ের কণ্ঠস্বর তার বুকের ভেতরে কোথাও গিয়ে লাগলো, সেই জায়গায় যেখানে এতদিনের সব কষ্ট জমেছিল। সে ফোন রেখে আবার ডায়েরিটা খুলল। আর পারছি না লেখার নিচে সে লিখল, কিন্তু থামব না। সেই রাতটাই ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত, এবং সেই মুহূর্তেই লুকিয়েছিল সবচেয়ে বড় আলোর শুরু। পরদিন সকালে আরিফ উঠল অন্যরকম একটা মানুষ হয়ে। রাতে ঘুম হয়নি, কিন্তু চোখে একটা নতুন আলো ছিল। সেই আলো যেটা শুধু তখনই আসে যখন মানুষ একদম তলায় ঠেকে সিদ্ধান্ত নেয় যে এরপর শুধু উপরে যাওয়াই পথ, নিচে আর যাওয়ার জায়গা নেই, তাই উঠতেই হবে। সে মুখ ধুয়ে আয়নায় নিজেকে দেখল। চোখের নিচে কালো দাগ, গালে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু চোখে একটা আলো। সে নিজেকে বলল, তুমি এখনো আছো, মানে তুমি এখনো পারবে। বাইরে বেরিয়ে একটা পরোটা কিনল, সাথে চা। চায়ের দোকানের বেঞ্চে বসে খেতে খেতে ভাবল, এখন কি করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে। চারপাশে সকালের ব্যস্ততা, রিক্সা যাচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, দোকান খুলছে। পৃথিবী থামেনি, তাহলে সেও থামবে না। সমস্যা অনেক। সুদের টাকা শোধ করতে হবে প্রতি মাসে 5,000, পড়াশোনা শেষ করতে হবে, চাকরি খুঁজতে হবে, বাড়িতে মায়ের জন্য টাকা পাঠাতে হবে। এত কিছু একসাথে কিভাবে সম্ভব? সে একটা কাজ করল। পকেট থেকে একটা কাগজ বের করে সব সমস্যা লিখল। তারপর একটা একটা করে সমাধান ভাবল। এটা কোনো জাদুর কাজ না, এটা শুধু মাথা ঠান্ডা রেখে ভাবা। আরিফ সিদ্ধান্ত নিল, দিনে বিশ্ববিদ্যালয়, বিকেলে ফ্রিল্যান্সিং। ঘুম কমাবে, খরচ কমাবে, বাইরে খাওয়া বন্ধ করবে, কিন্তু লড়াই থামাবে না। প্রথম মাসটা ছিল অনেক কঠিন। প্রতিদিন সকালে উঠে বিশ্ববিদ্যালয়, বিকেলে সাইবার ক্যাফে, রাতে ফেরত এসে পড়া। 3টে ছোট কাজ পেল সেই মাসে, একটা ব্যানার ডিজাইন, একটা ভিজিটিং কার্ড, আর একটা ছোট ওয়েব পেজ। মোটায় 2,000 টাকা। সামান্য, কিন্তু আগের চেয়ে বেশি। দ্বিতীয় মাসে সে একটু বড় কাজ পেল, একটা ওয়েবসাইটের কাজ,
5,000 টাকা। ক্লায়েন্ট 3টে রিভিশন চাইল। আরিফ হাসি মুখে করল, কারণ সে জানত প্রতিটা রিভিশন একটা শেখার সুযোগ। সেই মাসে প্রথমবার সে নিজের টাকায় মায়ের জন্য একটা শাড়ি পাঠালো। মা ফোন করে কাঁদলেন। কিন্তু পথ কখনো সহজ হয় না। বিশ্ববিদ্যালয়ে ফিরে আরিফ দেখল সবাই তাকে আলাদা চোখে দেখছে। যারা একসাথে শুরু করেছিল তারা এখন সিনিয়র হয়ে গেছে। হলওয়েতে দেখা হলে কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ আবার কৌতূহলী চোখে তাকায়। একজন বলেই ফেলল, এখনো পড়তেছো, লজ্জা করে না? সেই কথাটা শুনে আরিফের বুকে যন্ত্রণা হলো, কিন্তু সে হাসল, বলল, লজ্জা করে না ভাই, লড়াইটা শেষ হয়নি, তাই আছি। লোকটা কিছু বলতে পারল না। ক্লাসে সে এখন সবচেয়ে বয়স্ক, জুনিয়রদের সাথে বসে পড়ে। প্রথম প্রথম অদ্ভুত লাগতো 19-20 বছরের ছেলে মেয়েদের সাথে বসা, যারা হয়তো ভাবছে এই মানুষটা কে। কিন্তু আস্তে আস্তে সে বুঝল এই জুনিয়ররা তাকে সম্মান করে, কারণ তারা দেখতে পাচ্ছে এই মানুষটা থামেনি। একজন একদিন বলেছিল, ভাই আপনার গল্প শুনলে মনে হয় নিজের সমস্যাগুলো কত ছোট। তার ক্লাসে একটা মেয়ে ছিল, নাম তানিয়া। পড়াশোনায় ভালো, কিন্তু অহংকার নেই। সে একদিন তারিফকে জিজ্ঞেস করল, ভাই আপনি কিভাবে এত শান্ত থাকেন এত কিছুর মধ্যেও? আরিফ একটু ভেবে বলল, শান্ত না তানিয়া, ভেতরে অনেক ঝড়, কিন্তু ঝড়কে দেখিয়ে দিলে ঝড় জিতে যায়, তাই লুটিয়ে রাখি। তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনার মতো মানুষ কম দেখেছি। সেই কথাটাই পরে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তানিয়া একটা স্টার্টআপে পার্ট টাইম কাজ করত। ছোট কোম্পানি, কিন্তু নতুন আইডিয়া নিয়ে কাজ করছে। একদিন ক্লাসের পরে সে আরিফকে বলল, ভাই আমাদের কোম্পানিতে একজন ফ্রিল্যান্স ডেভেলপার দরকার, আপনি কি ইন্টারেস্টেড? আরিফ 1 সেকেন্ডও দেরি না করে বলল, হ্যাঁ। ইন্টারভিউতে গিয়ে সে একটু অবাক হলো। অফিসটা ছোট, একটা বাসার 2টো রুম ভাড়া নিয়ে চালাচ্ছে, কিন্তু পরিবেশটা ছিল অন্যরকম। দেয়ালে আঁকাবাঁকা লেখা, টেবিলে বই কাগজের স্তূপ, 4 জন তরুণ মানুষ মিলে কাজ করছে। তারা জিজ্ঞেস করলো, তুমি কি পারো? আরিফ বলল, সত্যি কথা, অনেক কিছু পারি না, কিন্তু যা নেই শিখে নেব। আর একটা কথা, যা নেব সেটা শেষ করব। এই সততাটাই তাদের পছন্দ হলো। মাসে 8,000 টাকায় কাজ শুরু হলো। এটা কম, কিন্তু আরিফ জানতো এটা শুধু টাকার কাজ না, এটা শেখার কাজ। সেদিনে বিশ্ববিদ্যালয়, বিকেলে অফিস, রাতে পড়াশোনা আর ছোট ফ্রিল্যান্স কাজ, এইভাবে দিন চলতে থাকলো। ঘুম হতো 5 ঘন্টা, খাওয়া হতো এলোমেলো, কিন্তু সে অভিযোগ করেনি। 3 মাস পর সেই স্টার্টআপ একটা বড় প্রজেক্ট পেল। একটা ই-কমার্স সাইট বানাতে হবে, সময় মাত্র 2 মাস। পুরো দলটা মিলে রাত দিন কাজ করলো। আরিফ ঘুমাতো 3-4 ঘন্টা, মাঝে মাঝে অফিসের চেয়ারেই ঘুমিয়ে পড়তো, কিন্তু কাজে কোনো ফাঁকি নেই। প্রতিটা লাইন কোড লেখার আগে ভাবতো, এটা কি ঠিক আছে, আরো ভালো করা যায়। প্রজেক্ট ডেলিভারির পর ক্লায়েন্ট এত খুশি হলেন যে বোনাস দিলেন। আরিফের ভাগে পড়ল 20,000 টাকা। সে সেই টাকা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর সরাসরি মহাজনের কাছে গেল, সুদের একটা বড় অংশ শোধ করল। রাতে মেসে ফিরে সে আয়নায় নিজেকে দেখল। মুখে ক্লান্তি, চোখের নিচে কালি, কিন্তু চোখের ভেতরে একটা আলো, একটা অন্যরকম আলো। সে নিজেকে বলল, তুমি পারছো আরিফ, একটু একটু করে পারছো। কিন্তু তখনও জানতো না সবচেয়ে বড় পরীক্ষাটা সামনে অপেক্ষা করছে। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার 3 সপ্তাহ আগে সেই স্টার্টআপ হঠাৎ বন্ধ হয়ে গেল। ফান্ডিং পেল না, বিনিয়োগকারী সরে গেল, কোম্পানি ভেঙে গেল। আরিফের সেই মাসের বেতন আটকে গেল, হাতে নেই একটা টাকাও। আবার শূন্য। সেই রাতে মেসের ছাদে গিয়ে দাঁড়ালো, ঢাকা শহরের আলো দেখল। এই শহরটা কখনো ঘুমায় না, সেও ঘুমাবে না। সে হাসপাতালের বিছানায় শোয়া বাবার কথা মনে করল, মায়ের কথা মনে করল যিনি কারো বাড়িতে কাজ করেন, আর মনে করল সেই ডায়েরির পাতা। কিন্তু থামব না, সে থামেনি। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আরিফের হাতে টাকা নেই, ঘুম নেই, কিন্তু একটা জিনিস আছে, একটা অদ্ভুত জেদ। এই জেদটা কোথা থেকে আসে সে নিজেও জানে না। হয়তো বাবার কাছ থেকে, যিনি প্রতিদিন ভোরে উঠে রিক্সা নিয়ে বেরোতেন শরীর খারাপ থাকলেও। হয়তো মায়ের কাছ থেকে, যিনি কখনো অভিযোগ করেননি। সে বই নিয়ে বসলো, পড়াশোনা করলো যেন এটাই শেষ সুযোগ। কারণ সে জানতো এই ডিগ্রিটা শুধু একটা কাগজ না, এটা বছরের পর বছরের লড়াইয়ের প্রমাণ।
পরীক্ষার আগের রাতে তার কাছে ছিল মাত্র 100 টাকা। পরদিন পরীক্ষা হলে যেতে বাস ভাড়া লাগবে। সে 50 টাকার পরোটা খেলো, বাকি 50 রাখলো ভাড়ার জন্য। রাতে শুয়ে ভাবল, কাল কেমন পরীক্ষা হবে। 5 বছর পড়েছে, 1 বছর পিছিয়ে পড়েছে, আবার পড়েছে। এখন এই মুহূর্তে পেট খালি, পকেট খালি, কিন্তু মাথা ভর্তি। পরীক্ষা হলে ঢুকে সে প্রশ্নপত্র দেখল, কঠিন না। সে হাসল, লিখতে শুরু করলো। 5 বছরের পড়া, 5 বছরের অভিজ্ঞতা, স্টার্টআপে কাজের শিক্ষা, রাত জাগার অভিজ্ঞতা, সব ঢেলে দিল। পরীক্ষার শেষে বাইরে বের হয়ে সে আকাশের দিকে তাকালো। নীল আকাশ, রোদ ঝলমলে, একটা হালকা বাতাস এলো, মুখে লাগলো। প্রথমবারের মতো মনে হলো শেষটা হয়তো ভালোই হবে। রেজাল্ট বের হতে 1.5 মাস লাগলো। সেই 1.5 মাস আরিফ বসে থাকেনি, আবার ফ্রিল্যান্সিং শুরু করলো। এবার একটু বেশি দক্ষতা নিয়ে, একটু বেশি পরিচিতি নিয়ে। স্টার্টআপে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল সেটা কাজে লাগছিল। রিয়েল প্রজেক্টের অভিজ্ঞতা আছে, রিয়েল ক্লায়েন্টের সাথে কাজের অভিজ্ঞতা আছে। একটা বিদেশি ক্লায়েন্ট পেল, ছোট কাজ, একটা ল্যান্ডিং পেজ, কিন্তু ডলারে পেমেন্ট। প্রথম আন্তর্জাতিক কাজ। সেদিন পেমেন্ট আসার পর সে ফোন করলো মায়ের কাছে, মা, আজকে বিদেশি ক্লায়েন্ট টাকা দিছে। মা বললেন, আল্লাহ তোরে দিছে বাবা। সেই কথাটা শুনে আরিফের বুক ভরে গেল। রেজাল্টের দিন আরিফের বুকটা ধরাস করছিল। সে রেজাল্ট শিট খুলল, আঙুল কাঁপছিল, চোখ বুলালো, তারপর থমকে গেল। সিজিপিএ 3.78, প্রথম শ্রেণী। সে 5 বছর লড়াই করেছে, একবার পিছিয়ে পড়েছে, মেঝেতে ঘুমিয়েছে, সুদের টাকার চাপে ভেঙে পড়েছে, রাত জেগে কাজ করেছে, কিন্তু শেষে দাঁড়িয়েছে সম্মানের সাথে। শুধু পাস না, ভালোভাবে পাস। বাবাকে ফোন করলো, বাবা ফোন ধরলেন। আরিফ বলল, বাবা, পাস করেছি, ফার্স্ট ক্লাস। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু একটা ভারী শ্বাস। তারপর বাবার কাঁদার শব্দ। সেই শব্দ আরিফের বুকে গিয়ে লাগলো এমনভাবে যে সে নিজেও কাঁদল। দুইজন দুই প্রান্তে, দুইজন কাঁদছে। রিক্সা চালানো মানুষটা যখন কাঁদেন, সেটা বৃষ্টির মতো অনেকক্ষণ জমে থাকার পর। কিন্তু আনন্দের পরেই আবার বাস্তব। ডিগ্রি হয়েছে, এবার চাকরি চাই। আরিফ সিভি বানালো। সিভি বানাতে গিয়ে দেখলো 3 বছরের গ্যাপ। কিভাবে ব্যাখ্যা করবে? সে সত্যিটাই লিখল, পরিষ্কার করে, কারণ মিথ্যে দিয়ে শুরু করতে চায় না। 10টা কোম্পানিতে সিভি পাঠালো, 7টা থেকে কোনো উত্তর নেই। 2টো থেকে রিজেকশন মেল এলো, 1টা থেকে ইন্টারভিউ কল। আরিফ সেই একটাকেই সুযোগ মনে করল। ইন্টারভিউতে গেল, বড় অফিস, এসি ঘর, স্যুট পরা মানুষ। আরিফের গায়ে ছিল তার একমাত্র ভালো শার্ট, আয়রন করা কিন্তু পুরনো। সে টেকনিক্যাল প্রশ্নের উত্তর ভালো দিল, কিন্তু একটা প্রশ্নে একটু থামল। তুমি এত বছর কি করলে? সে সত্যি কথা বলল। বাবার অসুস্থতা, সুদের টাকা, স্টার্টআপে কাজ, ফ্রিল্যান্সিং, সব, কোনো কিছু লুকালো না। ইন্টারভিউয়ার একটু চুপ থেকে বললেন, আমরা তোমার মতো মানুষ খুঁজি না, আমরা ফ্রেশার খুঁজি। রিজেকশন। আবার মেসে ফিরে এসে মেঝেকে বসে রইল কিছুক্ষণ। এই একটা মুহূর্তে মনে হলো সব বৃথা। এত লড়াই করে ডিগ্রি নিলাম, কিন্তু এখন বলছে ফ্রেশার চাই। তাহলে আমার অভিজ্ঞতা কোনো কাজেই লাগলো না। কিন্তু সে উঠল, মেঝে থেকে উঠে টেবিলে বসল, ল্যাপটপ খুলল, একটা কাজ করল। নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানালো, সব কাজের নমুনা রাখলো, লিখল নিজের গল্প, কিভাবে কষ্ট করে শিখেছে, কিভাবে বাস্তব সমস্যার সমাধান করেছে। সেই ওয়েবসাইটে একটা লাইন লিখল, আমার কোনো বড় সিজিপিএ নেই, কোনো বড় পরিচয় নেই, আছে শুধু বছরের পর বছর হার না মানার অভ্যেস। সেই ওয়েবসাইটের লিংক সে লিঙ্কডইনে দিল, আর একটা পোস্ট লিখল, আমি নিখুঁত ক্যান্ডিডেট মা, কিন্তু আমি এমন একজন মানুষ যে কখনো হাল ছাড়েনি। পরদিন সেই পোস্টে শত শত রিয়াকশন এবং একটা মেসেজ একজন উদ্যোক্তার কাছ থেকে, আমার একটা টিমে তোমাকে দরকার, কথা হবে? আরিফের হাত কাঁপছিল। সে উত্তর দিল, হ্যাঁ হবে। সেই মিটিং বদলে দিল সব। কোম্পানিটা ছোট কিন্তু সম্ভাবনাময়। মালিক নাম শাহেদ ভাই, নিজেও একসময় সংগ্রামী ছিলেন। তিনি আরিফের গল্প শুনলেন মনোযোগ দিয়ে, তার কাজ দেখলেন, তারপর বললেন, আমি তোমাকে নেব, বেতন শুরুতে কম হবে, কিন্তু তুমি ভালো করলে আমি তোমাকে থামাবো না। আরিফ রাজি হলো। প্রথম মাসের বেতন পেয়ে সে সরাসরি চলে গেল নারায়ণগঞ্জে। মায়ের হাতে টাকা দিল। মা গুনলেন 20,000 টাকা। মা বললেন, এত? আরিফ বলল, তুমি আর কারো বাড়িতে কাজ করবে না মা। মা কাঁদলেন, আরিফ কাঁদল। বাবা জানালার পাশে বসে চুপচাপ দেখলেন, একবার চোখ মুছলেন। সেই ঘরে সেই রাতে কোনো কথা হয়নি।
কিন্তু সেই নীরবতার মধ্যেই ছিল সব কথা। চাকরির প্রথম 6 মাসে আরিফ শুধু কাজ করল, শিখল, ভুল করল, আবার শিখল। সে কখনো বসকে বলেনি এটা আমার কাজ না, যা দেওয়া হয়েছে করেছে। রাতে অফিস থেকে বের হয়ে বাসায় এসেও ল্যাপটপ খুলেছে। অন্য কলিগরা যখন টিফিনে আড্ডা দিত, সে তখন কোনো নতুন টেকনোলজি শিখত। 3 মাসের মাথায় বস তাকে ডাকলেন। আরিফ ভাবল কোনো সমস্যা হয়েছে কি, কিন্তু বস বললেন তোমার বেতন বাড়াচ্ছি, 5000 বেড়েছে। আরিফ অবাক হলো, বলল কেন? বস হাসলেন, কারণ তুমি আস্ক করনি, আর আমি দেখেছি তুমি কতটা কাজ করছো। সেই দিনটার কথা আরিফ অনেক দিন মনে লাগবে, কারণ এটাই প্রথমবার কেউ তাকে না চাইতেই দিয়েছে। 6 মাসের মাথায় আরিফকে একটা প্রজেক্ট লিড করতে দেওয়া হলো। ছোট টিম, 3 জন, কিন্তু বড় দায়িত্ব। আরিফ প্রথমে ভয় পেল, তার আগেই কখনো কাউকে লিড করার সুযোগ হয়নি। সে রাতে শুয়ে ভাবল আমি কি পারবো? তারপর মনে পড়ল হেডমাস্টারের কথা, গরিবের পোলার বড় স্বপ্ন দেখা ঠিক না। সেই কথাটা মনে পড়লেই শরীরে আগুন জ্বলে ওঠে। সে পারবেই। সে একটা কাজ করল, দলের সবার সাথে আলাদা করে বসলো, সবার কথা শুনল, সবার সমস্যা বুঝল, তারপর কাজ ভাগ করল। কে কোনটায় ভালো সে সেটাই পাবে। প্রজেক্ট সফল হলো, ক্লায়েন্ট খুশি, বস খুশি, কিন্তু সবচেয়ে খুশি হলো আরিফ নিজে, কারণ সে বুঝল সে শুধু নিজে টিকে থাকতে পারে না, সে অন্যদেরও সাথে নিতে পারে। 1 বছরের মাথায় আরিফের বেতন হলো 50,000 টাকা। মহাজনের সুদের পুরো ঋণ শোধ হলো। সেই দিন সন্ধ্যায় সে মহাজনের বাড়িতে গিয়ে শেষ টাকাটা দিয়ে বলল আর কোনো দেনা নেই। মহাজন বললেন তুমি কিন্তু ছেলে ভালো। আরিফ মনে মনে বলল হ্যাঁ, কিন্তু পরিস্থিতি ভালো ছিল না। বের হয়ে আসার সময় পা দুটো কেমন হালকা লাগছিল, যেন পিঠ থেকে বছরের ভার নেমে গেছে। মাকে আর কারো বাড়িতে কাজ করতে হয় না, বাবার জন্য নিয়মিত ওষুধ আসে। ছোট ভাই পড়ছে ভালো স্কুলে। ছোট একটা ভাড়া বাসা নেওয়া হয়েছে নারায়ণগঞ্জে, আগেরটার চেয়ে অনেক ভালো। জানলা দিয়ে রোদ ঢোকে, কিন্তু আরিফ থামল না। সে অফিসের কাজের পাশাপাশি রাতে একটা প্রজেক্ট শুরু করল, নিজের একটা ছোট্ট সফটওয়্যার। ধারণাটা এলো একটা ছোট্ট ঘটনা থেকে। পাড়ার মুদি দোকানদার চাচা একদিন বলছিলেন বাবা, হিসেব রাখতে পারি না, খাতায় লিখি কিন্তু মিলাতে পারি না। আরিফ সেদিন রাতে বসে ভাবল বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ছোট দোকানদার আছেন, তাদের জন্য একটা সহজ অ্যাপ হলে কেমন হয়, বাংলায় সহজ ইন্টারফেসে। 3 মাস লাগলো বানাতে। অফিসের পর রাতে কাজ, সাপ্তাহিক ছুটিতে কাজ। বন্ধু রাকিব সাহায্য করলো মার্কেটিংয়ে, সে এখন একটা এজেন্সিতে কাজ করে। প্রথম মাসে 200 ডাউনলোড, দ্বিতীয় মাসে 500, তৃতীয় মাসে 1000। মানুষ ব্যবহার করছে, রিভিউ দিচ্ছে, বন্ধুদের বলছে। স্থানীয় একটা নিউজ পোর্টাল তার অ্যাপ নিয়ে একটা ছোট্ট আর্টিকেল লিখল, তরুণ উদ্যোক্তার অ্যাপে বদলাচ্ছে ছোট ব্যবসার হিসেব। সেই আর্টিকেল ভাইরাল হলো না, কিন্তু একজন বড় বিনিয়োগকারীর চোখে পড়ল। সেই বিনিয়োগকারী আরিফকে মেল করলেন, তোমার অ্যাপ দেখেছি, কথা বলতে চাই। আরিফ যখন সেই মিটিংয়ে গেল, সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। বড় অফিস, বড় মানুষ, লিফটে উঠতে উঠতে হাত কাঁপছিল। কিন্তু যখন কথা শুরু হলো, সে শান্ত হয়ে গেল, কারণ এই ভাষা সে জানে। সমস্যা, সমাধান, বাস্তবতা। কষ্টের বছরগুলো তাকে এই ভাষা শিখিয়েছে। বিনিয়োগকারী জিজ্ঞেস করলেন, তুমি কতটা বড় করতে চাও এটাকে? আরিফ বলল, বাংলাদেশের প্রতিটা ছোট ব্যবসায়ীর হাতে পৌঁছতে চাই। বিনিয়োগকারী হাসলেন, ঠিক এই কারণেই তোমার সাথে কাজ করতে চাই। চুক্তি হলো, ছোট বিনিয়োগ, কিন্তু শুরুর জন্য যথেষ্ট। আরিফ চাকরি ছাড়ল না। প্রথমে 2টো চালালো কিছুদিন, রাত দিন এক করে। তারপর একটা সময় এলো যখন তাকে সিদ্ধান্ত নিতে হলো, চাকরির নিরাপত্তা নাকি নিজের স্বপ্ন। সে রাতে বসে ভাবল, বাবার কথা মনে পড়ল, যিনি সারা জীবন অন্যের পথের রিক্সা চালিয়েছেন। সে নিজের পথ বানাবে। চাকরি ছেড়ে দিল, নিজের স্টার্টআপে পুরোপুরি ঢুকে গেল। বস বিদায় দেবার সময় বললেন, আমি জানতাম তুমি একদিন নিজে কিছু করবে, তোমার মতো মানুষরা কারো নিচে থাকে না। আরিফের চোখ ভিজে গেল। এর 2 বছর পর আরিফের অ্যাপ ব্যবহার করছে 50,000-এরও বেশি ছোট ব্যবসায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সব জায়গায়। তার টিমে এখন 12 জন মানুষ কাজ করে। প্রতিটা মানুষের বেতন সময় মতো দেওয়া হয়। আরিফ নিজে নিশ্চিত করে কারো বেতন যেন আটকে না থাকে, কারণ সে জানে বেতন আটকে থাকা কেমন লাগে। একটা সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে এসে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। শহরটা সন্ধ্যায় অন্যরকম দেখায়। আলোগুলো জ্বলে ওঠে একটা একটা করে। মানুষ ঘরে ফেরে।
আরিফ হাঁটতে হাঁটতে ভাবছিল কতদিন আগে এই শহরে একা এসেছিল। তখন পকেটে কিছু ছিল না, মাথায় শুধু স্বপ্ন। রাস্তায় একটা রিক্সা দেখল। রিক্সাওয়ালা বয়স্ক মানুষ, ক্লান্ত মুখ, চোখে একটা ঘুম ঘুম ভাব। আরিফ রিক্সায় উঠল, গন্তব্য বলল। যেতে যেতে সে বলল, চাচা কতদিন ধরে চালান? লোকটা বলল, 20 বছর বাবা, আর কি করুম। একটু থেমে বলল, শরীরও আর সইতে চায় না, কিন্তু ছেলেটা পড়তে চেয়ে তাই চালাই। আরিফ বলল, ছেলে কি পড়ে? লোকটা বলল, ইঞ্জিনিয়ারিং। আরিফ হাসল, বলল, ভালো করবে। গন্তব্যে পৌঁছে আরিফ ভাড়ার চেয়ে অনেক বেশি দিল। লোকটা অবাক হয়ে বলল, এত কেন বাবা? আরিফ হাসল, আমার বাবাও রিক্সা চালাতেন। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোমার বাবা ভালো মানুষ বানাইছে। আরিফের চোখে পানি এলো, মাথা নাড়ালো শুধু। সেই রাতে বাড়ি ফিরে সে বারান্দায় বসল। আকাশে তারা, নিচে শহরের আলো, দূরে কোথাও আজান হচ্ছে। সে চোখ বন্ধ করল। মনে পড়ল সেই রাত, মোমবাতির আলো, ঠান্ডা চা, ভাঙা চেয়ার, আর পারছি না লেখা ডায়েরির পাতা, মায়ের ফোন, বাবার সেই কথা, কষ্টের পরে সুখ আসেই। আরিফ চোখ খুলল, আবার বন্ধ করল। এবার হাসল। বাবা ঠিকই বলেছিলেন, রাতের পরে দিন আসে, কষ্টের পরে সুখ আসে। কিন্তু একটা কথা বাবা বলেননি, সুখটা এমনি এমনি আসে না। সুখটা আসে তাদের কাছে যারা কষ্টের মাঝেও চলতে থাকে, যারা থামে না, ভাঙে না, মাথা নত করে না, যারা রাত 3টে মোমবাতির আলোয় আর পারছি না লেখার পরেও পরের লাইনে লেখে কিন্তু থামব না, যারা বিশ্বাস রাখে শেষটা ভালো হবেই। সেদিন সকালে আরিফের ফোনে একটা মেসেজ এলো। পাঠিয়েছে তার পুরনো স্কুলের একজন শিক্ষক, স্যার আব্দুল করিম, যিনি ক্লাস 6-এ তাকে অঙ্ক শিখিয়েছিলেন। বার্তাটা ছোট, আরিফ, তোমার কথা কাগজে পড়লাম, গর্ব হলো। আরিফ মেসেজটা 3 বার পড়ল। করিম স্যার সেই মানুষ যিনি একদিন নিজের পকেট থেকে 100 টাকা বের করে আরিফের পরীক্ষার ফি দিয়েছিলেন। হেডমাস্টার সাহেব সবার সামনে অপমান করার পর স্যার তাকে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন, মাথা নিচু করিস না, মাথা উঁচু করে পড়। সেই কথাটা আরিফ কখনো ভোলেনি, কিন্তু বলার সুযোগ আর হয়নি। সে সাথে সাথে ফোন করল। স্যার, আরিফ, কেমন আছিস? ভালো আছি স্যার, আপনি? আমি তো বুড়ো হয়ে গেছিলে, স্কুলে এখনো যাই, পড়াই, কিন্তু তোর কথা পড়ে মনটা ভরে গেল। আরিফ একটু থামল, গলাটা একটু ভারী হয়ে এলো। স্যার, একটা কথা বলার ছিল অনেক দিন ধরে। বল। সেই 100 টাকার কথা মনে আছে আপনার? ওপাশে একটু নীরবতা। তারপর করিম স্যার হাসলেন, সেই হাসি যেটা আরিফ চিনত, নরম আর উষ্ণ। মনে আছে, সেই 100 টাকাটা না থাকলে আমি হয়তো সেই পরীক্ষাই দিতে পারতাম না। তারপর কি হতো জানি না। আপনি জানেন না স্যার, আপনার সেই একটা কাজ আমার জীবনের কত বড় একটা মোড় ছিল। করিম স্যার কিছু বললেন না কিছুক্ষণ, তারপর বললেন, তুইও জানতিস না, আমিও জানতাম না। মানুষ মানুষের জন্য একটু করে করে, তার ফল কোথায় গিয়ে লাগে সেটা আল্লাহ জানেন। ফোন রাখার পর আরিফ অনেকক্ষণ বসে রইল, মনে মনে একটা হিসাব করল। জীবনে কতজন মানুষ এসেছে যারা না চাইতেই একটু আলো দিয়ে গেছে। করিম স্যার, বন্ধু রাকিব, তানিয়া, শাহেদ ভাই, প্রতিটা মানুষ একটা করে সুতো দিয়েছে। আরিফ সেই সুতোগুলো দিয়ে নিজের জীবনটা বুনেছে। এখন সময় হয়েছে নিজেও কারো জীবনে একটা সুতো হওয়ার। সিদ্ধান্তটা অনেক দিন ধরে মাথায় ঘুরছিল। সেদিন করিম স্যারের সাথে কথা বলার পর সেটা পাকা হয়ে গেল। আরিফ তার কোম্পানির মাসিক মিটিংয়ে সবাইকে বলল, আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করতে চাই, নাম 1 ধাপ। প্রতি মাসে 5 জন মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত তরুণকে আমরা বিনামূল্যে প্রযুক্তি প্রশিক্ষণ দেব, 3 মাস। এরপর কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। টিমের সবাই একটু অবাক হলো। কেউ জিজ্ঞেস করল, এটা কি লাভজনক হবে? আরিফ হাসল, না, কিন্তু দরকারি। প্রথম ব্যাচে 5 জন এলো। একজন মেয়ে নোয়াখালী থেকে, বাবা মাছ ধরেন। একজন ছেলে সিলেটের চা বাগান এলাকার, মা দিন মজুরি করেন। আরেকজন ঢাকার বস্তি থেকে,
পড়াশোনা করেছে মোমবাতির আলোয়। বাকি দুজনের গল্প কম বেশি একই, দারিদ্র্য আর স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে থাকা 5টা মানুষ। প্রথম দিন ওরা এলো, কেউ চুপচাপ, কেউ একটু ভয়ে ভয়ে। আরিফ ওদের সামনে বসলো, কোনো টেবিল নেই মাঝখানে, সরাসরি তাকালো। তোমরা এখানে এসেছো জানো, কারণ তোমাদের মধ্যে কিছু একটা আছে। সেটা টাকা না, পরিচয় না, সেটা জেদ। সেই জেদটাই তোমাদের এত দূর এনেছে। আমার কাজ শুধু একটা, সেই জেদটাকে একটা পথ দেখানো। নোয়াখালীর মেয়েটা, নাম সুমাইয়া, সেদিন কিছু বলেনি, কিন্তু তার চোখ দুটো ছলছল করছিল। আরিফ বুঝতে পারল, ও বুঝেছে। 3 মাস পর সুমাইয়া একটা ওয়েব ডিজাইনের কাজ পেল, বিদেশি ক্লায়েন্ট, ডলারে পেমেন্ট। সে যেদিন প্রথম পেমেন্ট পেল, সেদিন আরিফকে ফোন করে শুধু বলল, ভাই। তারপর কাঁদল। আরিফ ফোন ধরে বসে রইল, কিছু বলল না, কারণ সে জানে এই কান্নার কোনো জবাব হয় না, শুধু শোনা যায়। সেই বছরের শেষ দিকে একটা ঘটনা ঘটল, যেটার কথা আরিফ ভাবেনি। নারায়ণগঞ্জের সেই পুরনো গলিতে তার ছোটবেলার স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোটবেলায় যেখানে হেডমাস্টার বলেছিলেন, গরিবের পোলার বড় স্বপ্ন দেখা ঠিক না, সেই স্কুলের প্রধান শিক্ষক এখন অন্য একজন। তিনি আরিফের মাকে বলেছিলেন, আপনার ছেলেকে একবার আসতে বলুন, বাচ্চারা অনুপ্রেরণা পাবে। মা বললেন। আরিফ প্রথমে রাজি হতে চায়নি। সেই জায়গায় যাওয়া মানে পুরনো অপমানের স্মৃতি ফিরে আসা। কিন্তু তারপর ভাবল, সেই অপমানটাই তো তাকে তৈরি করেছে, ভয় কিসের? সে গেল। ছোট্ট স্কুলঘর, রং উঠে যাওয়া দেয়াল, ভাঙা বেঞ্চ, কিন্তু বাচ্চাগুলো বসে আছে সারিবদ্ধ হয়ে, 50-60 জন, বয়স 8 থেকে 12। সবার চোখ বড় বড়, কৌতূহলী। আরিফ সামনে দাঁড়ালো, একটু চুপ করে থাকলো, তারপর শুরু করলো, তোমাদের মধ্যে কেউ কি গরিব? কয়েকটা হাত উঠল, একটু ইতস্তত করে। আমিও ছিলাম, এই স্কুলেই পড়তাম। একবার পরীক্ষার ফি দিতে পারিনি, 100 টাকা। সেদিন সবাই হেসেছিল। ঘরটা একদম চুপ। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ সেদিন আমি চলে যাইনি, কাঁদিনি সবার সামনে, শুধু ঠিক করেছিলাম একদিন দেখিয়ে দেব। একটা ছেলে একদম সামনের সারিতে বসা হাত তুলল, ভাইয়া ভয় লাগে না? আরিফ হাসল, সব সময়, এখনো লাগে। কিন্তু ভয় লাগা আর থেমে যাওয়া এক কথা না, ভয়কে সাথে নিয়ে হাঁটতে হয়। বেরিয়ে আসার সময় সেই ছেলেটা দৌড়ে এলো পেছন থেকে, ভাইয়া আমিও ইঞ্জিনিয়ার হব। আরিফ তার মাথায় হাত রাখল, বলল, হবে। মাত্র একটা শব্দ, কিন্তু সেই শব্দের ভেতরে ছিল তার নিজের পুরো জীবনটা। সেই রাতে বাড়ি ফিরে আরিফ বারান্দায় বসল। পাশে এসে বসলেন মা। এখন আর কারো বাড়িতে কাজ করেন না, কিন্তু হাতগুলো এখনো সেই পুরনো কাজের ছাপ বহন করে, রুক্ষ, শক্ত, পরিশ্রমী হাত। আরিফ মায়ের হাতটা ধরল। মা বললেন, কেমন লাগলো গিয়ে? ভালো, অনেক ভালো। মা একটু চুপ থেকে বললেন, তোর ছোটবেলায় একবার তুই আমাকে জিজ্ঞেস করেছিলি, মা আমরা কি সব সময় গরিব থাকব, মনে আছে? আরিফের মনে নেই, কিন্তু সে মাথা নাড়ালো। আমি সেদিন কি বলবো বুঝিনি, শুধু বলেছিলাম আল্লাহ ভালো করবেন। মা একটু থামলেন, কিন্তু আল্লাহ তো শুধু তোকে দিয়েই করেছেন। আরিফ কিছু বলল না, মায়ের হাতটা আরেকটু শক্ত করে ধরল। দূরে কোথাও আজান হচ্ছিল, নারায়ণগঞ্জের আকাশে তারা। সেই পুরনো গলির মাথায় এখনো সরু এক ফালি আকাশ দেখা যায়, কিন্তু এখন আরিফ জানে পুরো আকাশটা কেমন। কিছুদিন পর আরিফের কাছে একটা বড় প্রস্তাব এলো। দেশের একটা নামকরা প্রযুক্তি সম্মেলনে তাকে বক্তা হিসাবে ডাকা হলো। বিষয়, প্রতিকূলতা থেকে উদ্যোক্তা। মঞ্চে উঠে আরিফ নোট দেখল না, নোট নেই। সে সরাসরি দর্শকদের দিকে তাকালো, শত শত মানুষ, সবার চোখ তার দিকে। সে শুরু করল, রাত 3টের সামনে মোমবাতির সামনে বসে যখন আমি ডায়েরিতে লিখেছিলাম আর পারছি না, তখন আমি ভাবিনি কোনোদিন কোনো মঞ্চে দাঁড়াবো। পুরো হল চুপ। আমাদের সমস্যা হলো আমরা সাফল্য দেখি, সংগ্রাম দেখি না। কেউ বড় হলে আমরা বলি ওর ভাগ্য ভালো, কিন্তু ভাগ্যের পেছনে যে রাতগুলো আছে, ক্ষুধার দিনগুলো আছে, অপমানের মুহূর্তগুলো আছে, সেগুলো কেউ দেখে না। সে একটু থামল। আমি আজকে আপনাদের সাফল্যের গল্প বলতে আসিনি, আমি বলতে এসেছি ব্যর্থতার রাতগুলো পার হওয়ার গল্প। কারণ সাফল্য তো শেষ গন্তব্য না, সাফল্য হলো প্রতিদিন সকালে উঠে আবার শুরু করার সাহসটা,
বক্তৃতা শেষে অনেকে এগিয়ে এলো। একজন তরুণ ছেলে, বয়স 20-22, চোখে জল, বলল, ভাই, আমি 3 মাস ধরে চেষ্টা করছি, কিছু হচ্ছে না। আজকে ভেবেছিলাম ছেড়ে দেব। আরিফ তার দিকে তাকালো। চেনা চেনা লাগলো, সেই চোখ, সেই ক্লান্তি, সেই একটু একটু নিভে যাওয়া আলো। তুমি 3 মাস করেছ, আমি 3 বছর বিট করেছিলাম, কাজ পাইনি, তারপরেও বিয়েছি। তোমার সময়টা আসেনি এখনো, কিন্তু আসবে, শুধু থেকে যাও। ছেলেটা কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। আরিফ জানে সেই মাথা নাড়ানোর মানে কি। সে নিজেও একদিন এভাবে মাথা নেড়েছিল। শব্দ ছিল না, কিন্তু সিদ্ধান্ত ছিল। সেই রাতে ঘরে ফিরে আরিফ পুরনো ডায়েরিটা আবার বের করল। শেষ পাতায় লেখা, পেরেছি। সে আরেকটু নিচে কলম রাখল, অনেকক্ষণ বসে রইল, তারপর লিখল, পেরেছি, কিন্তু শেষ হয়নি। কারণ আমার পথে এখন শুধু আমি একা না, আরও অনেকে আছে যারা এখনো সেই রাত 3টের অন্ধকারে বসে আছে। তাদের জন্যেও হাঁটতে হবে, তাদের জন্যেও আলো জ্বালাতে হবে। কষ্টের পরে সুখ আসে, বাবা বলেছিলেন, সত্যি। কিন্তু সুখের পরেও দায়িত্ব আসে। সেই দায়িত্বটাই এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন। ডায়েরিটা বন্ধ করল। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু এই রাতে মোমবাতি নেই, ঠান্ডা চা নেই, ভাঙা চেয়ার নেই। আছে শুধু একটা মানুষ যে একদিন সেই সরু গলির ফালি আকাশ দেখে ভেবেছিল পুরো আকাশটা কেমন হয়। আজ সে জানে, এবং সে চায় আরো অনেকে জানুক। কষ্টের পরেই তো আসল সুখ আসে। কষ্ট করে যাও, ইনশাল্লাহ তোমারও একদিন সুদিন আসবেই আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের জীবনে কষ্ট আসবেই, আর কষ্টের পরে আসে আসল সুখ। কষ্ট ছাড়া কোনো সময় সুখ হয় না। আর আমাদের জীবনে যত কষ্ট আসুক না কেন, কোনোদিন হাল ছাড়বেন না, কারণ হাল ছাড়লে তো আপনি হেরেই যাবেন। আল্লাহ তাআলা বলেছে, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাকে সফলতা দেবো আমি। তাই প্রচুর চেষ্টা করতে হবে এবং হাল ছাড়া যাবে না, এবং আল্লাহর উপর অটুট ভরসা রাখতে হবে। একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার দিন ঘুরাবে। একদিন আপনি সফল হবেনই। আজ হয়তো আপনি অন্যের আন্ডারে কাজ করতেছেন, কিন্তু এমন একটা দিন আসবে যে আপনার আন্ডারে 100 জন লোক কাজ করবে। তাই আমাদের কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়াতে কষ্ট করার জন্য, যাতে পরকালে শান্তি করতে পারি ও দুনিয়াতে সফলতা অর্জন করতে পারি। এরকমভাবে দুনিয়াতে বাঁচতে হবে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য।